কাঁধে কারো হাতের স্পর্শে পেছনে ফিরে তাকালো তাজ। আহান দাঁড়িয়ে আছে তার পেছনে। সেদিন আহানও তো কেঁদেছিল, এভাবেই কেঁদেছিল তুতুলকে হারিয়ে। নিজেকে সামলান তাজ ভাইয়া। এভাবে কাঁদলে কি তিতির ফিরে আসবে? আসবে না, আর কোনোদিন ফিরে আসবে না। আসলে প্রবলেমটা কোথায় জানেন? আমরা মানুষরা নিজের কাছের জিনিসটার মূল্য দিতে জানি না। যখন সেটা চিরতরে হারিয়ে যায় তখন তার মূল্য বুঝে হাহাকার করতে থাকি। আহানের কথায় তাজের চোখের পানির পরিমাণ বাড়ল, বই কমল না। বুকের সাথে শক্ত করে জড়িয়ে নিল ধ্রুবকে। আহান ধ্রুবর দিকে তাকিয়ে বলল, ভেতরে চলুন, বাইরে অনেক ঠান্ডাক্তার পড়েছে। ধ্রুবর ঠান্ডাক্তার প্রবলেম আছে। তাজ তাকালো ঘুমন্ত ধ্রুবর দিকে। এই মুখটার দিকে যতবার তাকাচ্ছে ততবার বুকটা পড়ে ছারখার হয়ে যাচ্ছে তাজের। তাজ উঠে দাঁড়ানোর চেষ্টা করলে আহান তাকে দাঁড়াতে সাহায্য করল। তাজ এলোমেলো পায়ে এগিয়ে যেতে লাগল বাড়ির দিকে। আহান তাকালো তিতিরের দিকে। ধরা গলায় বলল, তুতুল, তুই সত্যি খুব বেশি স্বার্থপর। এতগুলো মানুষের চোখের পানি তোর হৃদয় একটু নাড়াতে পারল না। কথাগুলো তিতির শুনতে পেলে হয়তো বলল, রাতের পর রাত আমার কান্নার আওয়াজ তো কেউ শুনতে পায়নি আহু। আমার চোখের পানিগুলো তো বরাবর সবার কাছে নাটক মনে হয়েছে। আমার আত্মচিৎকার তো পারেনি কারো হৃদয় স্পর্শ করতে। তবু দিনশেষে স্বার্থপর উপাধিটা কেন আমার জন্যই থেকে যায়? সত্যি কি স্বার্থপর শুধু আমি একাই ছিলাম? মৌ আপু তাজকে ভালোবেসে রায়হানের সাথে অন্যায় করেও সে স্বার্থপর হয়নি। রায়হান মৌকে ভালোবেসে একটা নোংরা খেলা খেলে সবার জীবন এলোমেলো করে, সেও স্বার্থপর হয়নি। অন্ধের মতো শুধু নিজের ক্যারিয়ারের দিকে দৌড়ে স্বার্থপর হয়নি তাজও। স্বার্থপর শুধু তিতির, কারণ এই জীবন গল্পে বিষাক্ত ফুলের নাম যে তিতির। এই বিষাক্ত ফুল তার স্বার্থপরতার শাস্তি পেয়ে গেছে, এবার বাকি সবার পালা। কি জানি আহান তিতিরের না বলা কথাগুলো শুনতে পেল কিনা, তবে চোখ থেকে তার নোনা জল ঠিকই গড়িয়ে পড়ল। আহান আর দাঁড়াল না, তাজের পিছনে পিছনে ভিতরে চলো গেল। তিতির মনে হয় পেছনে থেকে বলল, এবার পালিয়ে যাচ্ছিস কেন আহু? আহান তাজকে ড্রয়িং রুমের সোফায় বসিয়ে দিল। দৌড়ে এগিয়ে এলো ইরিনা আর ইকবাল। তাদের আহান বলে গিয়েছিল সে তাজকে নিয়ে আসছে। ইরিনা বলল, কোথায় গিয়েছিলি বাবা? তাজের মুখে কোনো উত্তর নেই, সে একদৃষ্টিতে তাকিয়ে আছে ধ্রুবর দিকে। বিড়বিড় করে কিছু বলছে মনে হয়। আহান ধ্রুবর দিকে হাত বাড়িয়ে বলল, দিন রুমে শুইয়ে দিচ্ছি বাবাইকে। তাজ ফট করে ধ্রুবকে নিজের বুকে জড়িয়ে নিল, না না, ওকে কারো কাছে দিব না আমি। ও আমার কাছে থাকবে। না হলে ও তিতিরের মতো ফাঁকি দিয়ে চলে যাবে আমাকে একা রেখে। ধক করে উঠল আহানের বুক। তবে কি এবার যার আমানত তাকে ফিরিয়ে দেওয়ার সময় হয়ে গেছে? কিন্তু এই ধ্রুবতারাটা ছাড়া আহানও যে দিকভ্রষ্ট হয়ে যাবে। পথ হারিয়ে ফেলবে জীবন চলার। তাজ ধ্রুবকে বুকে জড়িয়ে কিছু বিড়বিড় করছে। তাজের আচরণ অস্বাভাবিক লাগছে আহানের কাছে। ধ্রুবকে আর নিল না তাজের বুক থেকে। 31 দেখতে দেখতে কেটে গেল কয়েকটা দিন। তাজ কেমন চুপ হয়ে গেছে। ধ্রুব ছাড়া কারো সাথে কথা বলে না তেমন। পুকুর পাড়ের সিঁড়িতে বসে তিতিরের কবরের দিকে তাকিয়ে আছে একদৃষ্টিতে। আহান গিয়ে বসল তাজের পাশে। তাজ আনমনে বলে উঠল, মুস্কান এভাবে সবার হাসি কেড়ে নিয়ে চলে গেল কেন আহান? আহান চমকে উঠল তাজের কথায়। তিতিরকে মুস্কান বলে একমাত্র তিতিরের বাবা ডাক্তার তো। তখন তিতিরের মুখে সারাদিন হাসি লেগেই থাকত।
5 দিনের নবজাত শিশুর হাসি দেখেই আবির মাহমুদ তার নাম রেখেছিল মুস্কান আর তিতির নাম রেখেছিল তিতিরের মা। সবার কাছে তিতির নামটা বেশি পরিচিত হয়ে গেলেও আবির মাহমুদ মুস্কান বলেই ডাকতার, তো তার হাসিতে যেন আবির মাহমুদের দুনিয়া হাসত। এটা মামির কাছেই শুনেছিল আহান। আহান ছিল তিতিরের মাত্র 15 দিনের বড়। তিতিরের সাথে এই মাহমুদ ভিলাতেই কাটত তার সারাদিন। আহান মলিন হেসে বলল, জানেন ভাইয়া, তুতুলের জীবনের সুখের সময়ের মেয়াদকাল ছিল খুবই কম। তার জীবনের শ্রেষ্ঠ সময় ছিল শৈশবের 9 বছর। রাজা রানীর 7 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ঘন কুয়াশা ঘেরা এমনই এক শীতের সকালে নাকি জন্ম হয়েছিল এই মাহমুদ ভিলার রাজকন্যা তুতুলের। সবাই খুব ভালোবাসত মেয়েটাকে। বাড়ির কাজের লোকগুলোরও চোখের মণি ছিল তুতুল। তার হাসির আওয়াজে যেন পুরো মাহমুদ ভিলা খিলখিলিয়ে হাসত। রাজা, রানী, রাজকন্যা আর একটা সুখের সাম্রাজ্য। কিন্তু সেখানেই নজর লাগে আব্দুর রহমান চৌধুরী নামক লোভী অমানুষের। দুর্ভাগ্যজনকভাবে তিনি আমার জন্মদাতা পিতা। মামার মেডিকেল ইকুইপমেন্টের বিজনেস ছিল, সাথে একটা হসপিটাল। সেখানেই ইন্টার্নি চিকিৎসক হিসাবে জয়েন করে আমার বাবা। আমার মা আনিতা মাহমুদের সাথে সেখানেই পরিচয় হয় আমার বাবার। পরিচয় থেকে ভালো লাগা, একসময় তা ভালোবাসা। মামা সব জেনে গেলে অমত করেনি, বোনের সুখের কথা চিন্তা করে বিয়ে দিয়ে দেয়। আমার নানা নানি ছিল না, মায়ের বিয়ের পর মামা একা হয়ে যায়। এরপর মা নাকি মামিকে পছন্দ করে মামার সাথে বিয়ে দেন। সব ভালোই চলছিল। বাবা মার বিয়ের 1 বছরের মাথায় ভাইয়ার জন্ম। কিন্তু মামির বাচ্চা হচ্ছিল না, অনেক চিকিৎসা করেও লাভ হয়নি, শেষে আশা ছেড়ে দেয়। ভাইয়া বড় হতে থাকে, তার যখন 5 বছর তখন আবার আমার আগমনের বার্তা পায় মা। এর মাস খানেক পর মামি বুঝতে পারে সেও মা হতে চলেছে। সেদিন নাকি মামা পুরো শহরের অসহায় মানুষদের পেট ভরে খাইয়েছিল খুশি হয়ে। সবাই খুশি হলেও খুশি হতে পারেনি আমার বাবা। সে ভেবেছিল মামার কোনো সন্তান না হলে সমস্ত সম্পত্তি তার হয়ে যাবে। যখন তুতুল হলো তখন বাবা ভাবল যেভাবেই হোক তুতুলের সাথে ভাইয়ার বিয়ে দেবে আর সমস্ত সম্পত্তি দখল করবে। সে তার পরিকল্পনা অনুযায়ী চলতে থাকে। তুতুল হওয়ার পর মামি আর কনসিভ করতে পারেনি, তাতে আমার বাবা খুশি হন। চলতে থাকে দিন ভালোভাবে। বড় হতে থাকি আমি আর তুতুল। আমি তুতুলকে ছাড়া কিছুই বুঝতাম না। তাজ তাকালো আহানের দিকে। আহানের চোখ দুটো জ্বলজ্বল করছে, যেন আহান হারিয়ে গেছে সোনালি সেই অতীতে। আহানের চোখের ভাষা বুঝতে পারল তাজ। মনে মনে প্রশ্ন জেগে উঠল, আহান ভালোবাসত তিতিরকে? আহান মুচকি হেসে বলল, ভাইয়া আর আমার ছোটবেলা থেকে বনিবনা হতো না। ভাইয়া মাঝে মাঝে তুতুলকে বকত, তাতেই হাতাহাতি লেগে যেত আমাদের দুজনের। আমাকে আর ভাইয়াকে একসাথে রাখা দিন দিন অসম্ভব হয়ে যাচ্ছিল। শেষে বাবা মা বাধ্য হয়ে ভাইয়াকে ঢাকা পাঠিয়ে দেয় আমার ফুপুর কাছে। আমি ছোট ছিলাম, তাই বাবা মা আমাকে কাছে রাখে। সময়ের সাথে বড় হতে থাকি আমি আর তুতুল। নিজের বাড়ি রেখে আমি পড়ে থাকতাম তুতুলের কাছে। মাহমুদ ভিলায় আবার খুশির সংবাদ আসে 9 বছর পর। তুতুলের ভাইবোন আসতে চলেছে। তুতুলের খুশি দেখে কে? সব মেয়েরা ভাই চায়, কিন্তু তুতুল সবসময় বোন চাইত। সে নিজের বোনকে কত ভালোবাসবে তা বলে বলে কান পচাতো আমার। আমি তাকে রাগানোর জন্য বলতাম তার বোনকে বিয়ে করব, মাঝে মাঝে সেটা মেনেও নিত তুতুল। সব ভালো লাগলেও এটা ভালো লাগতো না। ছোটবেলা থেকে তুতুলের সাথে বরবউ খেলে, এখন অন্য কাউকে বউ বানাবো শুনেও তুতুল যখন রাগ না করে খুশি হতো, আমার মুখ কালো হয়ে যেত।
আহান সত্যি হারিয়ে গেছে অতীতে। তাই সব যে তাজকে বলে দিচ্ছে সেদিকে তার খেয়াল নেই। তাজ একদৃষ্টিতে তাকিয়ে আছে আহানের দিকে। কথাগুলো শুনতে তার ভালো লাগছে নাকি খারাপ সে নিজেই বুঝতে পারছে না। আহানের কথাতেই আবার ঘোর কাটল তাজের। দুদিন ধরে টানা বৃষ্টি চলছিল সিলেটে। বিকেলে বৃষ্টিতে ভিজে তুতুলের সাথে খেলে বাড়ি চলে যাই আমি। পরদিন যখন এই বাড়িতে আসি চারদিকে কেমন নিস্তব্ধতা। এক রাতে আমার চেনা জীবন বদলে গেল। বেলা গড়াতেই অ্যাম্বুলেন্স করে বাড়ি ফিরল মামা মামির রক্তাক্ত লাশ। গলা ধরে এলো আহানের। তাজ বুঝতে পারছে আহানের বলতে কষ্ট হচ্ছে। তাজ আগ্রহ নিয়ে বলল, তারপর? জানাজানি হলো মামার বিশ্বস্ত বডিগার্ড নুরুল মামা মামিকে খুন করেছে আর তুতুলের কোনো খোঁজ নেই। একটু দম নিল আহান, তার চোখ টলমল করেছে পানিতে। আসলে বাবা নাকি মামাকে মজার ছলেই ভাইয়া আর তুতুলের বিয়ের কথা বলেছিল। কিন্তু মামা স্পষ্ট জানিয়ে দিয়েছিল বাবা যেন এসব মাথায় না আনে। তার কাছে ভাগ্নে ভাগ্নের জায়গায় আর মেয়ের জামাই তার জায়গায়। বাবা বুঝতে পেরে যায় তার পরিকল্পনা কাজ করবে না। এদিকে ভাবতে থাকে এবার যদি ছেলে হয় তাহলে তো সব পরিকল্পনা ভেস্তে যাবে। তাই পথের কাঁটা সরিয়ে দিয়েছিল। তুতুলকে হারিয়ে তখন আমি পাগল প্রায়। একসময় অতিষ্ঠ হয়ে বাবা আমাকে পাঠিয়ে দিল দূরদেশ লন্ডন। টপ টপ করে পানি পড়ছে আহানের চোখ থেকে। ছেলেদের কাঁদতে হয় না, আরও একবার মিথ্যা প্রমাণ করল এই কথা। তাজ নিজের জিহ্বা দিয়ে শুকনো ঠোঁট ভিজিয়ে বলল, এসব তুমি কিভাবে জানলে? আহান শান্ত গলায় বলল, বাবা বলেছে নিজের মুখে। তাজ চমকে উঠল আহানের কথায়, তোমার বাবা? আহান নিজের চোখ মুছে বলল, ভাইয়া তুতুলের খোঁজ পাওয়ার কয়েক মাসের মাথায় বাবা অসুস্থ হয়ে পড়ে। বাবা কিংবা ভাইয়া কারো সাথেই আমার তেমন ভালো সম্পর্ক নয়। তাই তাদের সাথে আমার যোগাযোগ হয়ে উঠত না খুব একটা। বাবা অসুস্থ এই খবরও আমি জানতাম না। আনডাক্তার ওয়ার্ল্ডের সাথে জড়িত ছিল বাবাও। সেখানেই এক ঝামেলায় বাবার হাতে গুলি লাগে। ডাক্তার বেটিক্স ছিল বাবার, ক্ষত স্থানে পচন ধরে যায়। একসময় কেটে ফেলতে হয় হাত, তবে সুস্থ হয় না পুরোপুরি, বরং বাড়তে থাকে। ধীরে ধীরে শরীরে ছড়িয়ে পড়ে এটা অবস্থা খারাপের দিকে যায়। দীর্ঘ 2 বছর ধুকে ধুকে নিজের পাপের ফল ভোগ করে বাবা। যখন নিজের ভুল বুঝতে পারে তখন তুতুলের সাথে দেখা করতে চায়। তুতুল আমার সাথে যাওয়ার 1 মাস পরেই বাবার অসুস্থতার কথা জানতে পারি। তিতির কখনো আমার বাবার পাপের কথা আমাকে বলেনি। ও চায়নি আমি আমার বাবাকে ঘৃণা করি। কিন্তু বাবা নিজের প্রায়শ্চিত্ত করার জন্য তুতুলের কাছে মাফ চায় আর সব সত্যি স্বীকার করে। সবচেয়ে খারাপ লেগেছে কি জানেন ভাইয়া? তাজ কাপা গলায় বলল, কি? আহান তাচ্ছিল্যের সুরে বলল, আমার মাকেও খুন করেছিল আমার বাবা। যাকে ভালোবেসে বিয়ে করেছিল তাকেও সম্পত্তির লোভে শেষ করে দিয়েছে। মামা মামিকে খুন করার বছর 2 পরে মা সব সত্যিটা জানতে পেরে যায়। মা ভেঙে পড়েছিল প্রাণপ্রিয় স্বামীর এমন জঘন্য রূপ দেখে। পুলিশের কাছে সব বলে দিতে চাইলে মাকে গলা টিপে খুন করেছে আমার বাবা নামের অমানুষটা। মায়ের কথাটা ভাইয়াও জানে না। বাবা আমাদের জানিয়েছিল মা হার্ট অ্যাটাক করে মারা গেছে। নিয়তি দেখেছেন ভাইয়া, আমার বাবা যে হাতে গলা টিপে নিজের ভালোবাসার মানুষের জীবন নিয়েছিল। মৃত্যুর সময় সেই হাত উনি সাথে নিয়ে যেতে পারেননি। এই পৃথিবীর বুকে থাকতেই সেই হাত পচে গলে গেছে। পাপ করে কেউ ছাড় পায় না। আমার বাবাকে এই পৃথিবীর কোনো দেশের আইন শাস্তি দিতে পারেনি, কিন্তু উপরওয়ালার আদালতে ঠিক শাস্তি হয়েছে তার। জীবিত অবস্থায় একটু একটু করে পচে গলে গেছে তার শরীর।
ভয়ঙ্কর মৃত্যু হয়েছে তার। তাজ হাত রাখল আহানের কাঁধে। ছেলেটার ভেজা চোখ দুটো টকটকে লাল বর্ণ ধারণ করেছে, হয়তো রাগে কিংবা কষ্টে। আহান নিজের চোখ মুছে নিজেকে শক্ত করে নিল। আগামীকাল দুপুরের ফ্লাইটে আমরা লন্ডন ব্যাক করছি। বুক কেঁপে উঠল তাজের। এতগুলো বছর অপেক্ষা করে একজনের দেখা না পেলেও অন্যজনকে ফিরে পেয়েছে। তাকেও কি হারাতে হবে এবার? তাজ এবার আর বাঁচবে না ধ্রুবকে হারিয়ে ফেললে। আহান তিতিরের রেখে যাওয়া ডাক্তার রিটা নিজের সাথে করেই নিয়ে এসেছিল। যতবার বাংলাদেশে আসে সাথে করেই নিয়ে আসে, কখন তাজের সাথে দেখা হয়ে যাবে এই ভেবে। ডাক্তার রিটা দিতেই এখন তাজের কাছে আসা আহানের। ডাক্তার রিটা এগিয়ে দিল তাজের দিকে। এটা আপনার জন্য রেখে গেছে তুতুল। জানি এটা এতে কি আছে, তবে আশা করি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। এটাও জানতে পারবেন আপনি ধ্রুবকে পাবেন কি পাবেন না। আমি কেবল তুতুলের ইচ্ছে পূরণ করব। আহান উঠে চলে গেল তাজের কাছে থেকে। তাজ তাকিয়ে আছে ডাক্তার রির দিকে। নীল রঙের ডাক্তার রির উপরে লেখা বিষাক্ত ফুলের আসক্তি। তাজ আলতো হাতে স্পর্শ করল লেখাটা। সামনে একবার তিতিরের কবরের দিকে তাকাল। হাত কাঁপছে তাজের। কি লেখা আছে এটাতে? এই ডাক্তার রির উপরই কি নির্ভর করছে ধ্রুবকে তাজ পাবে কিনা? শুনেছি বেদনার রং নীল, আবার বিষের রঙও নীল। তাই বিষাক্ত ফুলের কথাগুলো বিষাক্ত রঙেই ফুটিয়ে তুললাম। তাজওয়ার খান তাজ, আপনি যদি আমার হতেন না, আমি সত্যি আপনাকে আমার মাথার তাজ করে রাখতাম। কিন্তু আপনি আমার নন, তাই আপনি যার তার কাছে ফিরিয়ে দিয়েছিলাম। কেমন আছেন নিজের আসল ভালোবাসার মানুষের কাছে? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমিও মন থেকে চাই আপনি খুব ভালো থাকেন। নিজের ভালোবাসার মানুষের খারাপ থাকা কেউ চায় না। অবাক হচ্ছেন আপনাকে নিজের ভালোবাসার মানুষ বলায়? অবাক হবেন না প্লিজ। কারণ আপনি এতটাও অবুঝ ছিলেন না আমি আপনাকে ভালোবাসি, আর আপনি সেটা বুঝতেই পারেননি। তবু যদি না বুঝে থাকেন তাহলে আজ স্পষ্ট করেই বলি, আপনাকে আমি ভালোবাসি, প্রচণ্ড ভালোবাসি। ভালোবাসতাম বলবো না, কারণ ভালোবাসার কোনো পাস্ট ফর্ম হয় না। আজ আমার বলতে কোনো বাধা নেই, কারণ আপনি যখন এই ডাক্তার রি পড়ছেন তখন আমার অস্তিত্ব মুছে গেছে পৃথিবীর বুক থেকে। আপনি ভালোবাসতে জানেন না তাজ, ভালোবাসতে জানেন না। আপনি জানেন না, আপনি আমার ক্রাশ ছিলেন আগে থেকেই। আপনার গান শুনেই মুগ্ধ হয়েছিলাম আর আপনাকে দেখে ক্রাশড। একটু ফাঁকা সময় পেলেই আপনার গান শুনতাম, মুভি দেখতাম। কিন্তু আপনি যখনই কোনো হিরোইনের সাথে ক্লোজ হতেন রেগে টিভি অফ করে দিতাম। শান্ত মেয়েটার মাঝের এমন পাগলামো কেউ জানত না, কেউ না। আপনার সাথে আমার প্রথম দেখা হওয়ার দিনের কথা মনে আছে? এতদিন যাকে টিভিতে, ফোনে দেখে এসেছি তাকে সামনে থেকে দেখব। উত্তেজনায় আমার হাত পা কাঁপছিল। আপনি এলেন এক ভদ্রলোকের সাথে কথা বলতে বলতে। আমি হাঁ করে তাকিয়েছিলাম আপনার দিকে। আপনার হেয়ারস্টাইল থেকে পায়ের শো পর্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিলাম আর মুগ্ধ হচ্ছিলাম। আপনার হাঁটার স্টাইল, হাত নেড়ে কথা বলা, মনে হচ্ছিল আমি জ্ঞান হারাব। আপনি যখন ঠিক আমার সামনে এসে দাঁড়ালেন আমি দাঁড়িয়ে গেলাম। দৃষ্টি ফ্লোরে নিবন্ধ, যেন সামনে তাকালে অনেক বড় অপরাধ হয়ে যাবে। আমাকে দেখে আপনার এক্সপ্রেশন দেখার সৌভাগ্য হয়নি আমার। আপনি নাম জিজ্ঞেস করলেন, কাপা গলায় উত্তর দিল ম। সেদিনের প্রতিটা সেকেন্ড আমার মনে গাঁথা। সেদিন থেকেই হয়তো ক্রাশ ভালোবাসায় রূপ নিতে থাকে। আপনি অন্যদের সাথে কথা বললে আমি আপনার দিকে তাকিয়ে থাকতাম, আর যখনই আমার দিকে তাকাতেন আমার দৃষ্টি মাটিতে। একদিন আপনি আমার জিজ্ঞেস করলেন, তোমার নাম মুস্কান কে রেখেছে? আমি নিচু গলায় বলেছিলাম,
বাবা রেখেছে। মুস্কান নামের অর্থ জানো তুমি? জি স্যার জানি, মুস্কান নামের অর্থ হাসি। মুস্কান মাহমুদ তিতির। মুস্কান মানে হাসি আর তিতির মানে পাখি। দুটো নামের সাথে মিশে আছে চঞ্চলতা, কিন্তু তোমাকে আমি যখনই দেখি মাথা নিচু করে গম্ভীর মুখে কাজ করছো, এখন পর্যন্ত হাসতে দেখিনি। অদ্ভুত না ব্যাপারটা? যার নাম হাসি সে হাসতেই জানে না। সেদিন আপনাকে বলতে পারিনি আমি হাসতে ভুলে গেছি। জানেন তো আমি এমন ছিলাম না। আমার হাসির আওয়াজে মাহমুদ ভিলার প্রতিটা বস্তু যেন হাসত। আমার মুখের হাসি আমার বাবার সারাদিনের ক্লান্তি দূর করত। কিন্তু একটা রাত আমার জীবনের সব হাসি কেড়ে নিয়েছে। মাত্র 9 বছর বয়স তখন আমার বনুটা কখন আমার কোলে আসবে সেই আশায় প্রহর গুনছিলাম। টানা 2 দিন বৃষ্টি হচ্ছিল সিলেট শহরে। বিকেলে আহুর সাথে বৃষ্টিতে ভিজে জ্বর উঠেছে আমার গায়ে। মা নিজের ওই অবস্থায় আমার মাথার কাছে বসে উদ্বিগ্ন হয়ে মাথায় জলপট্টি দিচ্ছে আর বাবার ফোনে কল করে যাচ্ছে। জ্বরের ঘোরে তখন আমি শুধু বিড়বিড় করে বাবার নাম নিচ্ছি। বৃষ্টিতে আধভেজা হয়ে বাড়ি ফিরল বাবার সাথে তার বডিগার্ড নুরুল মামা। ছোটবেলা থেকে তাকে মামা বলেই ডাকতাম আমি। আমার জ্বর দেখে মামা নিজের রুমে গেলেন না। মামার কেউ ছিল না, ছোটবেলা থেকে বাবার কাছেই বড় হয়েছে, বাবাকে ভাইয়া বলেই ডাকতারত। বাবা মা দুজনে মাথার কাছে বসে রইল আর মামা সোফায় বসে রইল। মধ্যরাতে সবাই তখন খানিকটা ঝিমাচ্ছে আর আমার জ্বর কমায় আমি ঘুমিয়ে আছি। মায়ের চিৎকারে ঘুম ভাঙল আমার। বাবা মাকে ধরে জানতে চাইছে কোথায় কষ্ট হচ্ছে। লিভার পেইন শুরু হয়েছিল মায়ের। ঝুম বৃষ্টি তখন বাইরে। বাবা কি করবে বুঝতে পারছে না। একদিকে অসুস্থ আমি আর অন্যদিকে মা। বাবা ড্রাইভারকে বলল দ্রুত গাড়ি বের করতে। বাবা মাকে নিয়ে গাড়ির পিছনের সিটে বসল আর মামা আমাকে নিয়ে ড্রাইভারের পাশে। ততক্ষণে আবার ধুম জ্বর উঠেছে আমার। হসপিটালে গিয়ে আমাকে আলাদা কেবিনে নিল মামা আর মাকে অপারেশন থিয়েটারে নেওয়া হলো। মামা একবার বাবার কাছে যায় একবার আমার কাছে। হঠাৎ আমি মায়ের কাছে যাওয়ার জন্য বায়না শুরু করলে মামা আমাকে শান্ত করার জন্য আমার কাছেই থেকে গেলেন। মামা আমার কাছে বসে অস্থির অস্থির করছিল ওদিকে মায়ের কি অবস্থা জানার জন্য, কিন্তু আমাকে রেখে যেতেও পারছিল না। ঘণ্টা খানেক পার হওয়ার আগেই রক্তাক্ত অবস্থায় তোয়ালে মোড়ানো ছোট পুতুল বুকে জড়িয়ে হুড়মুড়িয়ে কেবিনে প্রবেশ করল বাবা। মামা ব্যস্ত গলায় জিজ্ঞেস করল, আপনার এই অবস্থা কিভাবে হলো ভাইয়া? পাখিকে মামার কোলে তুলে দিল বাবা। আমি তোর পায়ে পড়ছি নুরুল, আমার মেয়ে দুটোকে নিয়ে দূরে কোথাও চলে যা। ওরা আমার মেয়ে দুটোকেও মেরে ফেলবে। এসব কি বলছেন ভাইয়া? কি হয়েছে? আপনার এই অবস্থা কে করল? নুরুল আপনজন বিশ্বাসঘাতক হয়ে যায় কেন রে? এত ভালোবাসার বিনিময়ে কিভাবে পিঠে ছুরি বসালো? আমার পারুকে কি নৃশংসভাবে মেরে ফেলল রে নুরুল? আমি কিছুই করতে পারলাম না। এবার আমার মেয়ে দুটোকেও মেরে ফেলবে, আমি কিছু করতে পারব না। তুই দয়া করে ওদের নিয়ে দূরে চলে যা। আমার বোনটাকে আমি একটা জানোয়ারের হাতে তুলে দিয়েছি নুরুল। জানি না আমার বোনটার কপালে কি আছে। এবার আর মামার বুঝতে বাকি রইল না এসবের পেছনে কে আছে। ফুপির কথা শুনে বুকটা খা খা করে উঠে মামার। মনের সুপ্ত অনুভূতিগুলো মনেই কবর দিয়ে বড্ড ভুল করেছে মনে হয়েছিল। নিজেকে সামলে বলল, আপনাকে এভাবে একা ফেলে আমি কোথাও যাব না ভাইয়া। বাবা দেয়াল ঘেঁষে ফ্লোরে বসল, আমার হাতে সময় নেই নুরুল। তুই যদি আমাকে নিজের ভাই মনে করে থাকিস তবে দয়া করে আমার মেয়েদের বাঁচা, আমি তোর পায়ে
বাবা কথা শেষ করার আগেই মামা বাবার বাড়িয়ে দেওয়া হাত নিজের হাতে শক্ত করে ধরে কেঁদে দিল। বাবার জায়গা মামার জীবনে কোথায় সেটা একমাত্র মামাই জানত। বাবার অনুরোধে মামা আমাকে আর বনুকে নিয়ে রাতের অন্ধকারে পালিয়ে আসে ওই বিশ্বাসঘাতকের শহর থেকে। দুজনকে বুকে আগলে বড় করতে থাকে। 9 বছরের ছোট মেয়ের কাঁধে এসে পড়ে নিজের ছোট বনুকে বড় করার দায়িত্ব। সেই রাত আমার জীবন থেকে সব হাসি, সুখ, আনন্দ কেড়ে নিয়েছিল। কিন্তু আপনার জন্য আবার হাসতে শিখেছিলাম আমি। আপনার সেদিনের কথা শুনে বাসায় এসে আয়নার সামনে বসে নিজেকে দেখেছি। আয়নাটা আপনি মনে করে হাসার চেষ্টা করেছি কিন্তু কিছুতেই হয় না। অথচ আপনার কথা চিন্তা করে কত আনমনে হেসেছি তার হিসাব আমার কাছে নেই, কিন্তু আপনার দিকে না তাকাতে পেরেছি, না হাসতে। আসলে মেয়েরা যাকে ভালোবাসে তার চোখে চোখ রাখতে পারে না। আপনার দিকে তাকাতেই লজ্জা লাগলো, সেখানে হাসি অসম্ভব। আপনার সাথে আমার প্রতিটা মুহূর্ত কাটত মুগ্ধতায়। এত মেয়ে আপনার জন্য পাগল কিন্তু আপনি তাদের প্রতি আগ্রহ দেখান না। আমি মাঝে মাঝে ভয় পেতাম যদি আমার দুর্বলতা টের পেয়ে যান আর চাকরি থেকে বের করে দেন। চাকরিটা ভীষণ প্রয়োজন ছিল আমার। তাই সবসময় নিজেকে একটা কঠিন আবরণে আবৃত করে রাখতাম। তবু মাঝে মাঝে মনের প্রফুল্লতা কচ্ছপের মতো শক্ত আবরণ ভেদ করে বেরিয়ে আসত, কিন্তু আপনি খেয়াল করতেন না। তাজ এতটুকু পরে ডাক্তাররি বন্ধ করে দিল। চোখে ভাসছে তিতিরের সাথে কাটানো হাজার স্মৃতি। আজ স্মৃতিগুলো অনুভব করতে পারছে তাজ। তিতিরের আর চোখে তাকানোর মানে বুঝতে পারছে। মজার ছলে বলা তার সামান্য অ্যাডাক্তার কথায় তিতিরের লজ্জায় লাল হয়ে যাওয়ার কারণ বুঝতে পারছে। তার প্রতি মেয়েদের এত ইন্টারেস্ট দেখানো ভালো লাগত না তাজের। হঠাৎ একদিন সিম্পল সাদা চুড়িদার পরা, মাথায় রংচঙে চুলের বদলে সাদাসিধা একটা বেনি করা মেয়ে চোখের সামনে দেখে থমকে গিয়েছিল তাজ। যেখানে সব মেয়ে তার দিকে ঘণ্টা খানেক হাঁ করে তাকিয়ে থাকত, সেখানে মেয়েটা মাথা নিচু করেছিল। ঠোঁটের কোণে হাসি ফুটে উঠেছিল তাজের। প্রথম দেখার সেই দিনের কথা তাজেরও খুব ভালো করেই মনে আছে। যেখানে সবাই তাজের সাথে ভাব জমাতে ব্যস্ত হতো সেখানে তিতির প্রয়োজন ছাড়া কথাই বলত না। তাজ যা বলত ছোট ছোট উত্তর দিত। তাজের তাই ভালো লাগত তিতিরকে, কিন্তু সেটা কখনো গুরুত্ব দিয়ে দেখেনি তাজ। তবে আজ সেই ছোট ছোট স্মৃতিও তাজের চোখে ভাসছে। বুকের বা পাশটায় জলে পুড়ে যাচ্ছে। তাজ আবারও ডাক্তাররি খুলে পড়তে লাগল। আপনার মনে আছে তাজ, একবার আপনার মুভির শুটিংয়ের জন্য আমরা ভারতের কাশ্মীর গিয়েছিলাম। শীতের প্রকোপে কাশ্মীর তখন সাদা বরফে ঢাকা পড়েছে। আপনি শুটিংয়ে ব্যস্ত আর আমি কাশ্মীরের সৌন্দর্য উপভোগ করতে। প্রকৃতির মাঝে এতটাই ডুবে গিয়েছিলাম কোনো দিকে হুঁশ ছিল না। হঠাৎ আপনার গম্ভীর আওয়াজে চমকে উঠলাম, আচ্ছা কেয়ারলেস মেয়ে তো তুমি মুস্কান। সেদিন প্রথম আমাকে মুস্কান বলে ডেকেছিলেন আপনি। কতগুলো বছর পর এই নামে কেউ ডেকেছিল। আপনি হয়তো খেয়াল করেননি আমার চোখে চিকচিক করতে থাকা পানি। বাবা যখন বাড়ি ফিরে আমার মুস্কান মা কোথায় বলতো, আমি যেখানেই থাকতাম এক ছুটে চলে আসতাম। এতগুলো বছর পর কেউ আবার সেই নামে ডাকতারল। প্রত্যেক মেয়ে তার নিজের জীবনে বাবার মতো কাউকে চায়, যে তার সব আবদার হাসিমুখে পূরণ করবে, যেমনটা তার বাবা করে। আমি সেদিন আপনার মাঝে আমার বাবার ছায়া দেখতে পেয়েছিলাম। মনে হয়েছিল আপনি সেই মানুষ যাকে আমার জীবনে প্রয়োজন। আপনার ধমকেই ঘোর কাটল আমার, তুমি এই পাতলা ফিনফিনে চাদর গায়ে জড়িয়ে এখানে দাঁড়িয়ে আছো কোনো সেন্সে? আমি কোনোমতে নিজেকে সামলে বললাম, আমার ঠান্ডাক্তার লাগছে না স্যার।
আমি একদম ঠিক আছি। দেখেছো, আমি ঠিক জানতাম তুমি একটা রোবট। না হলে সাধারণ কোনো মানুষের -ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ঠান্ডাটা লাগবে না, এটা অসম্ভব। এই মেয়ে হাসে না, কাঁদে না, কথা বলে গুনে গুনে এখন আবার বলছে তার শীত লাগে না। আস্ত একটা রোবট তো তুমি মুস্কান। আমি মাথা নিচু করে আপনার বকা শুনছিলাম। বাবাও ঠিক এভাবে শাসন করত যখন আমি কারো কথা শুনতে চাইতাম না। আপনি সেদিন দেখেননি আমার চোখের আনন্দ অশ্রু? তাহলে আর আমাকে রোবট বলতে পারতেন না। আমাকে চরম পর্যায়ে অবাক করে দিয়ে আপনি নিজের গায়ের জ্যাকেট খুলে আমার গায়ে জড়িয়ে দিল। শুনো মেয়ে, নিজের খেয়াল রাখো, এখানে অসুস্থ হয়ে পড়লে কে দেখবে তোমাকে? আমি তো নিজের কাজেই ব্যস্ত হয়ে থাকব। কথাগুলো বলে আপনি নিজের রুমে চলে গেলেন আর আমি আপনার জ্যাকেট আঁকড়ে ধরে ঘ্রাণ নিতে লাগলাম। লেখনীতে তাহমিনা তমা। তাজ, আপনি ভালোবাসতে জানেন না, কিন্তু আপনাকে ভালোবাসতে বাধ্য করতে ঠিকই জানেন। কোনো মেয়ে এমন একজন মানুষকে ভালো না বেসে থাকতে পারবে, বলতে পারেন? এমন ছোট ছোট অনেক ঘটনার কথা লিখে রেখেছে তিতির। ঘটনাগুলো দৃশ্যমান হচ্ছে তাজের স্মৃতিতে। তাজ অর্ধেক পড়েই ডাক্তারি বন্ধ করে ফেলেছে। কেউ কি বিশ্বাস করবে একজন মৃত মানুষকে ভালোবেসে ফেলছে তাজ? এতটা ভালোবাসা লুকিয়ে রেখেছিল জেনে ভালোবেসে ফেলছে তিতিরকে। হয়তো অনুভূতিগুলো তাজের মনে আগেই ছিল, কখনো বুঝতে পারেনি। কই মৌও তো কত ভালোবেসেছে, কিন্তু সেটা জেনে তার প্রতি তো তাজের অনুভূতির জন্ম হয়নি। কিন্তু তিতিরকে হয়তো প্রথম থেকেই ভালোবেসে উপলব্ধি করতে পারেনি, কিন্তু এখন পারছে, বুকের ভেতর জ্বালাপোড়া করছে। 2 বছর তার ছোট থেকে ছোট জিনিসের খেয়াল রেখেছে তিতির। তাজের কখন কি চাই মুখ দেখে বুঝে যেত। এত ভালোবাসার বিনিময়ে তাজ তাকে কি দিয়েছে? অপমান, অবহেলা, অপবাদ, ঘৃণা। আচ্ছা, একটা ডাক্তার পড়ে কাউকে ভালোবাসা যায়? তার প্রতি আসক্ত হওয়া যায়, তাও একজন মৃত মানুষের? তবে তাজ কিভাবে ভালোবেসে ফেলেছে তিতিরকে? ডাক্তার রিটা বুকে জড়িয়ে চিৎকার করে কাঁদল তাজ। ফিরে এসো মুস্কান, একবার ক্ষমা চাওয়ার সুযোগ দাও। একবার ভালোবাসি বলার সুযোগ দাও। এত ভালোবাসার ঋণ মাথায় নিয়ে কিভাবে বাকি জীবন বাঁচব আমি? একটু ভালোবাসার সুযোগ দাও, ফিরে এসো। কে বলে ছেলেরা কাঁদে না? এই তো তাজ কাঁদছে, আশপাশের বাতাস ভারী হচ্ছে তার কান্নায়। কিন্তু আজ আফসোস ছাড়া কিছুই করার নেই তার। কারণ সে নিজের ভালোবাসা অনুভব করতে পেরেছে মানুষটাই চলে যাওয়ার পর। সমুদ্র সৈকতে সাদা শাড়ি গায়ে জড়িয়ে দাঁড়িয়ে আছে এক রমণী। শীতল বাতাসে শাড়ির আঁচল বাধাহীন হয়ে উড়ছে। তাজ মুচকি হেসে পেছনে দাঁড়িয়ে কিছুটা সময় তাকিয়ে থেকে এগিয়ে গেল সেই রমণীর দিকে। তুমি সবসময় সাদা কেন পরো মুস্কান? হকচকিয়ে পাশ ফিরে তাকিয়ে তাজকে দেখে আবার সামনে তাকল তিতির। সাদা আমার বাবার প্রিয় রং ছিল। সাদা রংটা আমার সাথে থাকলে মনে হয় বাবাও আমার সাথেই আছে। তাজ এবার সামনে তাকালো, বাবাকে খুব ভালোবাসতে বুঝি? পানি এলো তিতিরের চোখে, হুম। তাজ দীর্ঘ শ্বাস ছেড়ে বলল, চলো সামনে হাঁটি। তাজের কথায় তিতির সম্মতি জানিয়ে পাশাপাশি হাঁটতে লাগল। হাঁটতে হাঁটতে তিতির বলল, আপনার তো শুটিং আছে স্যার। তাজ বিরক্ত বোধ করল, এত কাজ করে আর ভালো লাগে না। এই মুভির হিরোইন মিস রোমানা খুব গায়ে পড়া স্বভাবের মেয়ে। এমন মেয়ের সাথে কাজ করতে হচ্ছে, ভেবেই মেজাজ খারাপ হচ্ছে আমার। কন্ট্রাক্ট করাই কিছু বলতেও পারছি না, লাস্ট মুহূর্তে এসে হিরোইন কেন চেঞ্জ করলো বুঝতে পারছি না। তাজের কথায় তিতির আড়ালে মুচকি হাসল, রোমানা ম্যাম তো খুব ভালো অভিনয় করে।
তাজ ভ্রু কুঁচকে তাকালো তিতিরের দিকে। তুমি রোমানাকে ম্যাম কেন বলছো? উনি আপনার কোয়াক্টার। আপনি যেহেতু আমার স্যার, তাহলে উনি তো ম্যামই হবেন। আমি তোমার স্যার হলেও আমার আশেপাশের কেউ তোমার স্যার বা ম্যাম নয়। কথাটা আজ ভালো করে শুনে নাও, আর কখনো যেন এদের স্যার বা ম্যাম বলতে না শুনি। তিতির মাথা নাড়িয়ে বলল, ওকে স্যার। তাজ মুচকি হেসে বলল, গুড। আবার কিছুটা সময় নীরবতায় পাশাপাশি হাঁটতে লাগলে হঠাৎ তাজ বলল, বুঝলে মুস্কান, তোমার হাজবেন্ড অনেক লাকি হবে। তাজের কথায় লজ্জায় লাল হল তিতিরের মুখ। কেন স্যার? তাজ একটু শব্দ করে হেসে বলল, এই যে তুমি কথা কম বলো, তাতে তোমাদের ঝগড়া হবে কম। মেয়েদের ফ্যাচ ফ্যাচ করে কাদার স্বভাব, সেটাও তোমার নেই। তোমার পিছনে তোমার হাজবেন্ডকে মেকআপ খরচ করতে হবে না, গাদা গাদা শপিং করতে হবে না। উফ, আমার এসব ভাবতেই তোমার ফিউচার হাজবেন্ডের উপর হিংসা হচ্ছে। তাজের কথা শুনে তিতির লজ্জায় লাল হয়ে গেল। তাজ তিতিরের দিকে তাকিয়ে বলল, এ কি মুস্কান, তুমি তো দেখি লজ্জা লাল নীল হয়ে যাচ্ছ। তাজ কথা শেষ করে উচ্চস্বরে হাসতে লাগল। তিতির মাথা নিচু করে লজ্জায় মুচকি হাসছে। তাজ দেখতে পেল না সেই হাসি। দেখতে পেলে হয়তো বলতো, তোমার মুস্কান নাম সার্থক। হঠাৎ পায়ের নিচে কিছু তীক্ষ্ণ অনুভব করলে তিতির আউচ বলে ওঠে। তাজ ব্যস্ত গলায় বলল, কি হলো মুস্কান? স্যার, পায়ে কিছু ফুটল মনে হয়। তাজ হাঁটু গেড়ে বসল তিতিরের সামনে। কোথায় দেখি? তিতির ছিটকে একটু পিছিয়ে গেল। কি করছেন স্যার? তাজ গম্ভীর গলায় বলল, দেখাও বলছি। তাজ সবসময় হাসি খুশি থাকে, তাই তার গম্ভীর গলায় ভয় পায় তিতির। কথা না বাড়িয়ে শাড়ি একটু উঁচু করে পা দেখাল। তাজ কিছু না ভেবে তিতিরের পা নিজের হাঁটুর উপর নিল। তিতির কেঁপে উঠল তাজের স্পর্শে। নিজের ব্যালেন্স রাখতে তাজের কাঁধে হাত রাখল। তাজ কণ্ঠের গম্ভীরতা বজায় রেখে বলল, তুমি খালি পায়ে সমুদ্র সৈকত কেন এসেছ তিতির? জানো না সৈকতে অনেক মরা শামুক থাকে? এখন গেল তো পা কেটে। তাজ যখন ভালো মুডে থাকে তিতিরকে তখন মুস্কান বলে ডাক্তার, আর যখন রেগে থাকে তখন তিতির বলে। তাই তিতির বুঝতে পারল তাজ রেগে গেছে। আমতা আমতা করে বলল, আসলে স্যার, সমুদ্র সৈকতে বালির উপর খালি পায়ে হাঁটতে ইচ্ছে করছিল। তাজ নিজের পকেট থেকে রুমাল বের করে তিতিরের পায়ে বেঁধে দিল। নাও, এবার হয়েছে ইচ্ছে পূরণ। এখন চলো ডক্টরের কাছে। শামুক ভেঙে ভেতরে ঢুকে আছে কিনা কে জানে। তিতির কাচুমাচু হয়ে দাঁড়িয়ে রইল। ব্যথা করছে খুব, কিন্তু তাজের ভয় মুখে বলতেও পারছে না। নিজের বোকামির উপর নিজের রাগ হল। তিতির যখন নিজের ভাবনায় ব্যস্ত তখনই তাজ তিতিরকে কোলে তুলে নিল। চোখ বড় বড় হয়ে গেল তিতিরের। কি করছেন স্যার? অনেকটা কেটেছে, হাঁটতে পারবে না, আর যদি শামুক ভেঙে ভেতরে ঢুকে থাকে তাহলে হাঁটলে আরও ভেতরে চলে যাবে। তাজ হয়তো দায়িত্ববোধ থেকে এসব করছে, তবু তিতির লজ্জায় মাথা নিচু করে আছে। অদ্ভুত অনুভূতি হচ্ছে তার, শেষে কিনা স্যারের কোলে উঠতে হলো তাকে। তাজ বলল, এত লজ্জা পাওয়ার কিছু হয়নি। একজন অসুস্থ মানুষকে সাহায্য করছি, মানুষ কিছু মনে করবে না। স্যার, এভাবে আমাকে আর আপনাকে একসাথে কেউ দেখলে মুখরোচক নিউজ বানাবে। কেন, আমাকে চেনা যাচ্ছে বুঝি? এতক্ষণে তিতিরের খেয়াল হলো তাজ একটা হুডি পরেছে আর মুখে মাস্ক লাগানো। সে চিনলেও অন্য কারো চেনার উপায় নেই তাজকে। তাজ ভ্রু নাচিয়ে বলল, আমি তোমার মতো মাথামোটা নই মিস রোবট। তাজ তিতিরকে ডক্টরের কাছে নিয়ে গেলে ডক্টর দেখে বলল, শামুক ভেঙে ভেতরে ঢুকে আছে। তাজ পাশে দাঁড়িয়ে রইল আর ডক্টর শামুক বের করার জন্য তুলো দিয়ে রক্ত পরিষ্কার করছে।
ভাঙা অংশ বের করতে গেলে তিতির চোখমুখ কুঁচকে তাজের হাত খামচে ধরে। তিতিরের হাতে লম্বা লম্বা নখ রাখা না থাকলেও যেটুকু আছে তাজের হাতে ডেবে গেল। তিতিরকে কিছু না বলে দাঁতে দাঁত চেপে ব্যথা সহ্য করল তাজ। ড্রেসিং শেষে ব্যান্ডেজ করে দেওয়ার পর তাজের হাতের দিকে খেয়াল গেল তিতিরের। ভয়ে আঁতকে উঠল, সরি স্যার, আমি বুঝতে পারিনি। তাজ মুচকি হেসে বলল, ওকে। তোমার এখনো ব্যথা করছে? তিতির মাথা নাড়িয়ে বুঝালো করছে না ব্যথা। আসলে তাজের হাত দেখে তিতির নিজের ব্যথার কথা ভুলে গেছে। তাজ ডক্টরের থেকে একটা ওয়ান টাইম ব্যান্ডেজ লাগিয়ে নিল নিজের হাতে। বাকি সময় তিতির আর স্বাভাবিক হতে পারল না। বারবার চোখ চলে যেত তাজের হাতের দিকে আর ভয়ে জ্বরসর হয়ে যেত। 31 মাথায় কোমল হাতের স্পর্শে ঘুম ভাঙল তাজের। পিটপিট করে তাকিয়ে দেখল তার মাথার কাছে ধ্রুব দাঁড়িয়ে আছে। তাজকে তাকাতে দেখে বলল, তুমি এখানে ঘুমিয়ে আছো কেন বাবা? তাজ খেয়াল করে দেখল সে তিতিরের কবরের উপর ঘুমিয়ে আছে। কাঁদতে কাঁদতে তখন এলোমেলো পায়ে এখানে এসে শুয়ে পড়েছিল। কখন ঘুমিয়ে পড়ল বুঝতে পারেনি। ঘুমের মাঝে চোখে ভাসছিল তিতিরের সাথে কাটানো কিছু মুহূর্ত। তাজ উঠে এলো সেখান থেকে। ধ্রুবকে কোলে তুলে নিল। তুমি এখানে এসেছ কেন বাবা? সামনে পুকুর, যদি কোনোভাবে পড়ে যেতে। আমি তো সুইমিং জানি বাবা। আমি আর পাপা কতবার সুইমিং কম্পিটিশন করেছি তুমি জানো? পাপা সবসময় হেরে যায়। কথাটা শেষ করে ধ্রুব খিলখিলিয়ে হাসতে লাগল। তাজ মুগ্ধ হয়ে দেখছে সেই হাসি। তিতিরের হাসিমুখ দেখার সৌভাগ্য হয়নি তাজের, হয়তো তিতিরের হাসিও এমন নির্মল ছিল। তাজ ধ্রুবকে বুকে জড়িয়ে মাথায় চুমু খেল। তাকালো হাতের ডাক্তার রির দিকে। এখনো অনেকটা পড়া বাকি থেকে গেছে। পুরোটা পড়তে হবে তাকে। তাজ পুকুরের এপাশে সেই সিঁড়ির কাছে এসে ধ্রুবকে কোল থেকে নামিয়ে দিল। বাবা তুমি মাম্মামের সাথে খেলো গিয়ে। ধ্রুব মুচকি হেসে বলল, আমি তো মাম্মামের সাথে লুকোচুরি খেলছি। আমি এখানে লুকিয়ে আছি, মাম্মামকে বলো না কিন্তু। ধ্রুবর হাসি দেখে তাজের ঠোঁটে হাসি ফুটে উঠল। তাজের হাসি কান্না সব এখন এই নিষ্পাপ মুখেই নিবন্ধ। এই তো পেয়ে গেছি ধ্রুবকে। এবার আমি লুকাবো, তুমি খুঁজবে। তাজ আর ধ্রুব সামনে তাকিয়ে দেখল পাখি দাঁড়িয়ে হাততালি দিচ্ছে আর এসব বলছে। ধ্রুব ধরা পড়ে গিয়ে গাল ফুলাল। তবে কিছু না বলে পাখির সাথে চলে গেল। তাজ সেদিকে কিছুটা সময় তাকিয়ে থেকে ডাক্তার রি খুলল আবার। আমার জীবনের সুখের সময়কাল বরাবরই খুব কম হয়। বেশ তো কাটছিল আপনার সাথে আমার দিনগুলো। তখন চাকরির প্রায় 1.5 বছর পার হয়ে গেছে। আপনার কেবিনে সোফায় বসে কাজ করছিলাম আমি। তখনই কেউ নক করল দরজায়। আপনার মনে আছে সেই দিনের কথা? আপনি বললেন, কাম ইন। ঝড়ের বেগে কেউ প্রবেশ করে জাপটে ধরল আপনাকে। আমার হাত থেকে ফাইল পড়ে গেল। সেটা কে ছিল মনে আছে? মৌ আপু ছিল সেটা। গত 1.5 বছর ধরে আমার একটু একটু করে সাজানো ভালোবাসা একটা দমকা হাওয়ায় সব এলোমেলো হয়ে গেল। গত 1.5 বছরে আপনি মৌ আপুর নামটা পর্যন্ত বলেননি আমাকে। আপনার বুকে মৌ আপু আর আমি সামনে বসে দেখছি আপনাদের। উফফ, সে কি নিদারুণ কষ্ট। বুকের ভেতর যেন কেউ কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দিয়েছে। আমি তোমাকে কতটা মিস করেছি জানো তাজ? আমার ফোনটাও ঠিকমতো রিসিভ করো না তুমি। আপনি নিজের থেকে ছাড়িয়ে নিলেন মৌ আপুকে। মৌ ব্যস্ত থাকি আমি। তুই দেশে ফিরলি কবে? এয়ারপোর্ট থেকে সোজা এখানে চলে এসেছি।
এতক্ষণে মৌ আপুর নজর পড়ে আমার দিকে, টলমলে চোখে আমি তখন তাকিয়ে আছি আপনাদের দিকে। এটাই তো তিতির, তাই না তাজ? এই মেয়েটার কথাই তো বলতে ফোনে। ভারী মিষ্টি তো দেখতে মেয়েটা। আপনি আমার কথা মৌ আপুকে বলতেন সেটা শুনে অবাক হওয়ার মতো অবস্থায় ছিলাম না আমি। আমি তো যন্ত্রণায় ছটফট করতে ব্যস্ত। আপু এগিয়ে এলেন আমার দিকে। হাই, আমি মৌমিতা রহমান, তাজের ফিয়ন্সে। আপনি কপাল কুঁচকে তাকালেন আপুর দিকে। মৌ, আমি কিন্তু এখনো মতো দেইনি। আপু মুচকি হেসে বলল, আজ বা কাল তোমার এই মৌকেই বিয়ে করতে হবে। এটাই শোনার বাকি ছিল। কতটা কষ্টে নিজের চোখের পানি আটকে রেখেছিলাম সেটা হয়তো আমি জানি আর জানে আমার উপরওয়ালা। আমি আপুর সাথে সৌজন্যমূলক কথা বলে বের হয়ে আসি আপনার কেবিন থেকে। ওয়াশরুমে গিয়ে কষ্টগুলো মুক্ত করে দেই চোখের পানিতে। তারপরের দিনগুলো বদলে গেল। আমি আবার হাসতে ভুলে গেলাম। নিজেকে বুঝাতে লাগলাম আপনার পাশে মৌ আপুর মতো কাউকেই মানায়, আমার মতো কোনো এতিমকে নয়। তবু খুব কষ্ট হতো আপনার পাশে আপুকে দেখে। যে আমি আপনার পাশে হিরোইন সহ্য করতে পারতাম না, যেখানে জানতাম সব সাজানো সেখানে আপুকে মানতে হতো সবটা সত্যি জেনেও। আপনাদের বিয়ের 5 দিন আগে জানতে পারি বিয়ের ডেট ফিক্সড হয়েছে। প্রথমে একটু কষ্ট হয়েছিল, ততদিনে নিজেকে অনেকটা সামলে নিলেও প্রথম ভালোবাসা তো তবু কষ্ট হয়েছিল। নিজেকে সামলে নিলাম, ততদিনে এটুকু বুঝেছি মৌ আপু আপনাকে ভালোবাসে। মানুষ হিসাবেও অনেক ভালো, আপনার জন্য পারফেক্ট। আপনি তো আমার নাছোয়া স্বপ্ন, তাই হাসি মুখে মেনে নিলাম সবটা। কিন্তু কি নিষ্ঠুর আপনি, আমাকে সাথে নিয়ে গেলেন বিয়ের শপিং করতে। আমাকে কষ্ট দিয়ে বুঝি আপনার আনন্দ হচ্ছিল। আমিও কষ্ট গিলে স্বাভাবিক থাকার নাটক করে যাচ্ছিলাম। আপনি যে মৌ আপুকেও ভালোবাসতেন না, ততদিনে সেটাও বুঝে গিয়েছিলাম। আমার প্রতি আপনি যতটা যত্নশীল ছিলেন আপুর প্রতি তো তাও ছিলেন না। আপনি সত্যি ভালোবাসতে জানেন না, কিন্তু আপনাকে ভালোবাসতে বাধ্য করতে পারেন। আপনি কি সুন্দর একটা হলুদের শাড়ি কিনে দিল আমাকে, আপনার হলুদে পড়ে যাওয়ার জন্য। আচ্ছা, হৃদয় পোড়ার গন্ধ আপনি একটুও পাননি। ডাক্তার বন্ধ করল তাজ। এসব পড়তে তার কষ্ট হচ্ছে, প্রচণ্ড কষ্ট হচ্ছে। অনুভব করতে পারছে সেই প্রতিটা মুহূর্ত। সেদিন শপিংয়ে গিয়ে তাজেরও কষ্ট হচ্ছিল অজানা কারণে। মৌকে রেখে বারবার মন চলে যাচ্ছিল তিতিরের দিকে। মনে হচ্ছিল সে মৌকে নয় তিতিরকে চায় নিজের জীবনে। কিন্তু পরক্ষণে নিজেকে শাসিয়ে বলল তিতিরের তার সাথে পার্থক্য আকাশ পাতাল। তিতিরকে নিজের জীবনে জড়ালে এই সমাজ কি বলবে? সবাই বলবে সুপারস্টার তাজওয়ার খান তাজ নিজের পার্সোনাল অ্যাসিস্ট্যান্টকে বিয়ে করেছে। তার ক্যারিয়ারের জন্য সেটা ভালো কিছু হতো না। হ্যাঁ, তাজ নিজের ক্যারিয়ার নিয়ে স্বার্থপর হয়েছিল সেদিন। ক্যারিয়ারের কথা চিন্তা করে নিজের মনকে পাথর তৈরি করেছিল। সে চেয়েছিল তিতির তার বিয়েতে না আসুক। আসলে হয়তো শেষমেশ নিজেকে সামলে রাখতে পারবে না। আবার শাড়িটা দেখে মনে হয়েছিল কেমন লাগবে তিতিরকে সাদার পরিবর্তে এই হলুদ সবুজ কম্বিনেশনের শাড়িটাতে। শাড়িটাতে তিতিরকে দেখতে ইচ্ছে করছিল। নিজের অনুভূতিতে এলোমেলো হয়েছিল তাজ সেদিন। যতবার তিতিরের কথা মনে পড়েছে নিজের ক্যারিয়ারের কথা ভেবে মনটাকে দমিয়ে রেখেছে। তাজ দীর্ঘ শ্বাস ছেড়ে আবার ডাক্তার খোলে পড়তে লাগল। প্রায় দিন আপনি আমাকে আমার বাসার সামনে নামিয়ে দিতেন, কিন্তু শপিং শেষে আপনি আমাকে একটা ট্যাক্সিতে তুলে দিয়ে মৌ আপুর সাথে চলে গেলেন। আপনি একবার পেছনে ফিরে তাকালে দেখতে পেলেন ভেজা চোখে তাকানো তিতিরকে। তখন মনে হয়েছিল এর থেকে বোধহয় মৃত্যু যন্ত্রণা কম হবে।
পরক্ষণে চোখের সামনে ভেসে উঠল আমার অবুঝ বনুটার মুখ। আমাকে যে বাঁচতে হবে, মরে গিয়েও বাঁচতে হবে। আমার জীবনের সাথে জড়িয়ে আছে আরও একটা জীবন। নিজেকে সামলে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। ভাবলাম আপনার বিয়ের জন্য অফিসিয়াল কাজের চাপ কম। বনুকে কয়েকদিন অনেক সময় দিতে পারব। এসব ভেবে নিজেকে শান্ত করেছিলাম। মানুষ যা ভাবে সবসময় সেটা হয় না। নিয়তি হয়তো অন্যরকম ছিল। বাসায় গিয়ে দেখলাম আমার প্রাণভোমরা নেই। কাউকে কল দেওয়ার আগেই আননোন নাম্বার থেকে কল আসে। রায়হান চৌধুরী নিয়ে গেছে আমার বনুকে। তার কথা মতো কাজ না করলে প্রায় 16 বছর যাকে বুকে আগলে বড় করেছি তার ছোট ছোট টুকরো করে আমাকে উপহার দিবে। বিশ্বাস করুন, সেদিন যদি আমার বনুর জীবনের ঝুঁকি না থেকে আমার জীবনটা কেউ চাইতো, তবু আপনার ক্ষতি করার কথা ভাবতাম না। নিজের জীবন দিয়ে হলেও আপনার ক্ষতি আটকাতাম। কিন্তু এক ভালোবাসার জন্য আরেক ভালোবাসার কোরবানি দিতে পারিনি আমি। তাই রায়হান চৌধুরীর হাতের পুতুল হয়ে চলে গেলাম আপনার চরম ক্ষতি করতে। আপনি সবসময় আমাকে রোবট বলতেন। সেদিন সত্যি রোবটে পরিণত হয়েছিলাম আমি। কিন্তু সে রাতে আপনার হিংস্র আচরণ আমি মেনে নিতে পারিনি মন থেকে। 2 বছরের আগলে রাখা ভালোবাসার মানুষের থেকে কোনো মেয়ে এমন হিংস্রতা মেনে নিতে পারবে না। আপনি আমায় ধর্ষণ করেছিলেন তাজ, ধর্ষণ। তার জন্য আপনাকে আমি কোনোদিন ক্ষমা করতে পারব না। অন্যভাবেও শাস্তি দিতে পারতেন, মারধর করতে পারতেন। তবে আপনার অন্যায় মেনে নিতে না পারলেও আপনাকে ঘৃণা করতে পারিনি। বরং আপনি আমাকে ঘৃণা করতে শুরু করলেন। আপনার মনে যেদিন থেকে আমার প্রতি ঘৃণা জমা হতে শুরু করেছে, সেই ঘৃণা আমার আসক্তিতে পরিণত হয়েছে, কারণ ঘৃণা আর ভালোবাসা দুটো জিনিসই মানুষ মনের গভীরে জায়গা দেয়। ভালোবাসা যতটা গভীর হয়, ঘৃণা তার থেকেও বেশি গভীর হয়। আপনার মনে আমার জায়গা হয়েছে, হোক না ঘৃণা হিসাবে, তবু আমি খুশি। আপনার ভালোবাসা পাওয়ার সৌভাগ্য হয়নি, তাই আপনার ঘৃণাই কবুল। আপনার ঘৃণা বারবার দেখতে চাওয়া আমার আসক্তিতে পরিণত হয়। আপনার ঘৃণা এই বিষাক্ত ফুলের আসক্তি। মৃত্যুর আগ পর্যন্ত সেই আসক্তি থেকে মুক্তি পাইনি আমি। আপনার ভাষ্যমতে আমি একটা বিষাক্ত ফুল আপনার জীবনে। আপনার জীবন থেকে শুধু কেড়ে নিয়েছি, কিছু দিতে পারিনি। আজ আবারও একটা জিনিস কেড়ে নিলাম আপনার থেকে। আপনার শান্তির ঘুম। আপনি আমাকে ধর্ষণ করেছিলেন। এই একটা বাক্য আজ থেকে আপনাকে শান্তিতে ঘুমাতে দিবে না। তাহিয়ান খান ধ্রুব আপনার ছেলে, আমাদের ছেলে। ওর দিকে তাকালে আপনি শান্তির শ্বাস নিতে পারবেন না। কারণ আপনার সেই হিংস্রতার ফল ধ্রুব। আপনি যতবার ওর দিকে তাকাবেন আপনার মনে পড়বে আমার প্রতি করা আপনার হিংস্রতা। আপনার হয়তো আক্রোশ হয়েছে আমি কেন আপনাকে ধ্রুবর কথা জানাইনি। এটা কি সত্যি জানানোর মতো বিষয় ছিল? ধ্রুব যদি আপনার আমার ভালোবাসার ফল হতো, তাহলে আপনি জানার অধিকার রাখতেন। ধ্রুবর অস্তিত্ব সম্পর্কে যখন আমি জানতে পারি, তখন আপনার মনে আমার জন্য আকাশ সমান ঘৃণা। কে জানে ধ্রুবকে মেনে নিতেন কিনা? হয়তো তাকেও ঘৃণা করতেন। সেটা একজন মা হয়ে কিভাবে হতে দিতাম আমি? পৃথিবীর সবাই আমাকে ঘৃণা করুক, আমি হাসিমুখে মেনে নিব, কিন্তু আমার অনাগত সন্তানকে তারই পিতা ঘৃণা করবে, সেটা আমি কল্পনাও করতে পারি না। আপনার জীবনের বিষাক্ত ফুল ছিলাম আমি, এরপর হয়তো আমার সন্তান হতো। সারা জীবন আপনার মনে হতো এই সন্তান আপনার সুখের জীবনের বাধা। সেটা মা হয়ে কিভাবে মেনে নিতাম আমি? কথাগুলো লিখতেই দম বন্ধ হয়ে আসছে আমার। ভাগ্য ভালো, মুখে বলতে হয়নি। আমি চাইনি আমি কিংবা আমার সন্তান আপনার সুখের বাধা হোক। কিন্তু আজ যখন ধ্রুবকে ফেরত চাইছেন,
নিশ্চয়ই আপনার স্ত্রী ধ্রুবকে মেনে নিতে রাজি হয়েছে, তাই আপনাকে ফেরাবো না আমি। ধ্রুবর 18 বছর পূরণ হলে সে সব জানবে। তখন একমাত্র ও চাইলেই আপনি ওকে ফিরে পাবেন, তার আগে নয়। এই অধিকারও আপনার থেকে কেড়ে নিলাম আমি। আমি সত্যি আপনার জীবনের বিষাক্ত ফুল, আর এই বিষাক্ত ফুলের আসক্তি আপনি। শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনাতে আসক্ত ছিলাম আমি। ভালোবাসি তাজ, আমার ভালোবাসাও বিষাক্ত, তাই শুধু কষ্টই পাবেন আমার থেকে। বিষে শান্তি খোঁজা যে বোকামি, অনেক বড় বোকামি। বিষ কেবল কষ্ট দিতে জানে। ডাক্তার রির শেষ পাতায়ও তিতির তাজের জীবনের বিষাক্ত ফুল প্রমাণিত হল। তাজের চোখের কোণ বেয়ে নোনাজল গড়িয়ে পড়ল। তাজ তিতিরের ডাক্তার রি শক্ত করে বুকে জড়িয়ে রাখল। তোমার শাস্তি আমি মাথা পেতে নিলাম মুস্কান। তবে সে রাতে প্রথম দিকে রাগে হিংস্রতায় তোমাকে কাছে টেনে নিলেও পরে ভালোবেসেই আপন করেছিলাম। ঘোরের মাঝে রাগ, প্রতিশোধ সব ভুলে গিয়েছিলাম। সেটা হয়তো তুমি উপলব্ধি করতে পারোনি, যেমন আমি নিজের কাছে স্বীকার করতে পারিনি সেদিন। তোমাকে আমি ভালোবাসি সেটা স্বীকার করতে চাইনি, তাই এটাও মানতে পারিনি আমি তোমাকে ভালোবেসে আপন করেছিলাম। গত 6টা বছর আমি অনুতাপের আগুনে পুড়েছি। এই কষ্ট নিয়ে আরও 13 বছর ধরে অপেক্ষা করা আমার পক্ষে সম্ভব নয়। তুমি হয়তো ভেবেছ মৌকে বিয়ে করে সুখের সংসার করছি আমি। কিন্তু মুস্কান, তুমি ভুল, তুমি ভুল। 32। সিগারেটের ধোঁয়া ছাড়ছে রায়হান। হাতে মৌয়ের হ্যাপি ফ্যামিলির ছবি। শান মৌয়ের কাঁধ জড়িয়ে ধরে আছে আর মৌ নিজের কোলের শাইনিকে। রায়হান মুখের ধোয়া ছবিটার উপরে ছাড়ল। সবার জীবন এলোমেলো করে দিয়ে তুই সুখের সংসার করছিস, এটা কিভাবে মেনে নেই বলতো মৌ? তুই আদৌ ও তাজকে ভালোবাসতি তো? যদি ভালোবেসে থাকিস তবে এত সহজে অন্যের সংসার কিভাবে করছিস? আমি তো পারিনি তোকে ভুলে অন্য কাউকে নিয়ে জীবন সাজাতে। তাজ বলে তুই আমার ভালোবাসা নয়, বরং জেদ। তবে তুই যদি নিজের ভালোবাসা ভুলে অন্যের সাথে সুখের সংসার করতে পারিস, তবে আমি কেন নিজের জেদ ভুলে অন্য কাউকে নিয়ে জীবন সাজাতে পারলাম না? হিসাবটা কিছুতেই মিলাতে পারি না রে মৌমাছি। তবে এবার হিসাব মিলবে, তুই মিলাবি। ফোনের রিংটোনের শব্দে খানিকটা বিরক্ত হল রায়হান, তবু রিসিভ করল। বল রকি। স্যার, মেয়েটা আয়ার কাছে থাকে ম্যাম, হসপিটালে চলে যাওয়ার পর। রকি, আমি শুধু মেয়েটাকে আমার সামনে চাই। সেটা তুই কিভাবে করবি আমি জানি না। রায়হান ইজি চেয়ারে হেলান দিয়ে আবার সিগারেটে টান দিতে ব্যস্ত। জেল থেকে পালিয়েছে রায়হান। সারা শহরের পুলিশ তাকে তন্নতন্ন করে খুঁজছে। রায়হান হসপিটালে ভর্তি ছিল, সেখান থেকেই পালিয়েছে। মৌ নিজের মেয়েকে কোলে নিয়ে আদর করে বের হয়ে গেল হসপিটালের উদ্দেশ্যে। আজ সকাল থেকে মেয়েটা কিছুতেই ছাড়তে চাইছিল না। তাকে শান্ত করে বের হতে লেট হয়ে গেছে মৌয়ের। শান রাতে ইমার্জেন্সি হসপিটালে গেছে, বাসায় ফিরেনি আর। দুপুরের দিকে বাসায় ফিরে যাবে। শাইনি ততক্ষণ রেখার কাছেই থাকবে। রেখা মেয়েটা অনেক আগে থেকেই শানদের গ্রামের বাড়িতে থাকত শানের বাবা মার সাথে। শান বিয়ের পর মৌকে নিয়ে বাসায় উঠলে শানের মা রেখাকে শানের বাসায় রেখে গেছে মৌয়ের সাহায্যের জন্য। রেখাকে অনেক ভরসা করে সবাই, তাই শাইনিকে রেখার কাছে রেখে নিশ্চিন্তে থাকে মৌ। হসপিটালে পৌঁছে মৌ জানতে পারল শান ওটিতে আছে। সেটা শেষ করে বাসায় চলে যাবে, আবার বিকেলে হসপিটাল আসবে। মৌ নিজের চেম্বারে গিয়ে রোগী দেখতে লাগল। রেখা শাইনিকে নিয়ে খেলছে। মৌ চলে গেলে শাইনিকে নিয়ে থাকা ছাড়া তার আর কোনো কাজ থাকে না। হঠাৎ কলিং বেলের শব্দে রেখা ভাবল শান এসেছে। কিছু না ভেবে দরজা খুলে দেখল অচেনা লোক। কে আপনি?
অচেনা ব্যক্তি রেখার কোলে শাইনির দিকে তাকালো। এটা কি ডক্টর মৌ আর ডক্টর শানের বাসা? লোকটাকে সুবিধার মনে হচ্ছে না রেখার, তাই ভয় ভয় বলল, হ্যাঁ কিন্তু আপনি কে? লোকটা আর কিছু না বলে রেখার মুখে কিছু স্প্রে করে দিল। চোখে ঝাপসা দেখতে লাগল রেখা। কোলে থাকা শাইনির বাঁধন আলগা হতে লাগল। ড্রয়িং রুমে খেলছে ধ্রুব আর তার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে তাজ। আর মাত্র কিছুটা সময়, দুপুরের ফ্লাইটে সবাইকে নিয়ে লন্ডন ব্যাক করছে আহান। তাজ ধ্রুবকে দেখে নিজের চোখের তৃষ্ণা মিটিয়ে নিচ্ছে। তাজ কি করতে চাইছে বোঝার উপায় নেই। আহানকে সে একবারও বলেনি ধ্রুবকে তার কাছে ফিরিয়ে দিতে, কিংবা এটাও বলেনি বাংলাদেশে থেকে যেতে। সে তিতিরের শাস্তি মেনে নিয়েছে। তবে এভাবে বেঁচে থাকা সম্ভব নয় তার পক্ষে। মনে মনে সে একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছে, সেটা একমাত্র সেই জানে। ফোনের আওয়াজে হুঁশ ফিরল তাজের। পকেট থেকে ফোন বের করে দেখল সবুজের নাম্বার। সবুজকে তাজ 7 দিনের ছুটি দিয়েছে। যদিও সবুজ যেতে চায়নি, তবু জোর করে পাঠিয়েছে তাজ। তাজ নিজের ছেলের সাথে থেকেছে গত 5 দিন আর সবুজকে তার ছেলের সাথে সময় কাটানোর সুযোগ করে দিয়েছে। কল রিসিভ করল তাজে। হ্যাঁ বলো সবুজ। সবুজ অস্থির গলায় বলল, স্যার সর্বনাশ হয়ে গেছে। তাজের কপালে ভাঁজ পড়ল। কি হয়েছে? স্যার রায়হান চৌধুরী অসুস্থ ছিল, তাই তাকে হসপিটালে নেওয়া হয়েছিল। কিন্তু হসপিটাল থেকে পালিয়ে গেছে সে। তাজ বসা থেকে দাঁড়িয়ে গেল। হোয়াট? সবুজ ভয়ে ঢোক গিলল। জি স্যার। আমি আজই ঢাকায় ফিরছি ফ্লাইটে, তুমিও দ্রুত চলে এসো। কল কেটে ফোন পকেটে রেখে দিল তাজ। রায়হান আবার কোনো ধ্বংসের খেলায় মেতেছে ভাবতেই ভয় হল তাজের। তাজ তাকালো ধ্রুবর দিকে। তিতিরকে সে নিজের জীবনে ধরে রাখতে পারেনি, কিন্তু ধ্রুবকে সে কিছুই হতে দিবে না। পানির গ্লাস হাতে ড্রয়িং রুমে এসে তাজকে চিন্তিত দেখে আহান বলল, কি হয়েছে তাজ ভাইয়া? তাজ গম্ভীর আওয়াজে বলল, রায়হান জেল থেকে পালিয়েছে। আহানের হাতে থাকা কাচের গ্লাস ফ্লোরে পড়ে ভেঙে কয়েক টুকরো হয়ে গেল ঝনঝন আওয়াজ তুলে। হোয়াট? তাজ বলল, তুমি দ্রুত সবাইকে নিয়ে লন্ডন ফিরে যাও। আমি চাই না রায়হান আর কারো কোনো ক্ষতি করুক। না ভাইয়া, আমি এবার আর পালাবো না। ভেবেছিলাম রায়হান চৌধুরীর মুখোমুখি আর কোনোদিন হব না, কিন্তু এবার আমাকে তার মুখোমুখি হতে হবে। তার কাছে আমার কিছু প্রশ্নের উত্তর জানা বাকি। আহানের গলা গম্ভীর শোনাল। তাজ একবার আহানের দিকে তাকিয়ে আবার ধ্রুবর দিকে তাকাল। ধ্রুব ভাঙা কাচের দিকে তাকিয়ে আছে আর তার দিকে তাজ। আহানের দৃষ্টি চলবে।